তৃণমূলের আমলে আমরা দেখলাম যে শিক্ষাক্ষেত্রে একটা ব্যাপক দুর্নীতি এবং এসএসসির পুরো প্যানেল বাতিল হয়ে যাওয়া, এই সকল বিষয়গুলো দুর্নীতি থেকে শুরু করে আমরা যদি সন্দেশখালির মতো ইস্যুও দেখি, সন্ত্রাসের বিষয়, এইগুলো নিয়ে সিনেমায় কেন দেখানো হচ্ছে না? বা যারা আমরা যদি বলি বামপন্থী ভাবধারা যে সমস্ত মানুষ যারা এই সকল শিল্প সংস্কৃতির সঙ্গে যুক্ত, তারা এই বিষয়গুলো কেন তাদের শিল্প চর্চার মাধ্যমে তুলে ধরছে না? এর মাধ্যমেও তো মানুষের মধ্যে সচেতনতাটা পৌঁছে দেওয়া যায়। হ্যাঁ, অবশ্যই তুলে ধরা হচ্ছে। তো হ্যাঁ, একদল মানুষ নিশ্চিতভাবে সমর্থন করে চলেছেন যে কোনো জনবিরোধী নীতি এবং কৌশলে, কিন্তু বামপন্থীরা তো চেষ্টা করছে তার বিরুদ্ধে কথা বলার, এবং সেটা হ্যাঁ হয়তো মেইন স্ট্রিম মিডিয়া এখনও সেইভাবে দেখাচ্ছে না, কিন্তু ধীরে ধীরে দেখাবে, এটা মানে দেখাতে তারা বাধ্য। দীপক অধিকারী ওরফে অভিনেতা দেব, যিনি তৃণমূলের সাংসদ, তিনি প্রধানের মতো সিনেমা বানাচ্ছেন যেখানে দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন ইস্যু উঠে আসছে। আপনি কি কখনো এরকম সিনেমা বানাবেন যেখানে তৃণমূল থেকে বিজেপি, এই যে দুই শাসক দলের যেভাবে দুর্নীতি এবং সাধারণ মানুষকে শোষণের বিষয়গুলো উঠে আসবে? হ্যাঁ, একটা ছবি বানিয়েছিলাম, একটু সরে বসুন বলে, সাম্প্রতিক একদম। সেটার বিষয় এরকমই ছিল, যদিও সেটা ছিল হচ্ছে কমেডির মোড়কে। এটা নির্ভর করে যে ছবি তো আপনি বানাবেন, মানুষকে দেখাবেন কি করে, দেখানোর পদ্ধতিটা আমরা রপ্ত করতে পারিনি। অর্থাৎ ঠিকমতো কি প্রচারটা হচ্ছে না, মানুষের কাছে পৌঁছানো যাচ্ছে না আপনাদের বার্তাটা? সেই কারণেই তো আপনি দেখেননি, তাই তো প্রশ্নটা করছে। না, তা নয়, আসলে বিষয়টা হচ্ছে সরে বসুন, এটা কিন্তু আমি এই আপনার এই সিনেমাটা ব্যাপারে জানি এবং এই জন্যই বলতে পারলাম যে সাম্প্রতিক। বলছি যে সেইভাবে লার্জ স্কেলেরও কিছু, মানে যেখানে বিজেপির দুর্নীতি, এটা কিন্তু অনেক মানুষই কিন্তু জানে না যে বিজেপি আসলে কিন্তু দুর্নীতি স্কেলটা কতটা বড়। জানেন মানুষ, ব্যাপক কেলেঙ্কারির কথা জানেন, রাফায়েলের কথা জানেন, ইলেকট্রাল বন্ড জানেন, পিএম কেয়ার জানেন, সবই মানুষ জানেন। কিন্তু সিনেমা এমন একটা শিল্প, যে শিল্প তৈরি করতে পুঁজি লাগে, সেই পুঁজিটা বিনিয়োগ হবে তবে তো এই ধরনের ছবি হবে। তো সেই জন্যে সেটা একটা সমস্যা। এই যে যারা পাওয়ারে থাকেন, তারা আসার পর একের পর এক তাদের প্রোপাগান্ডা ছবি হয়। তো সেইটা হয়, তার কারণ হচ্ছে তার পেছনে পুঁজির প্রচুর বিনিয়োগ থাকে। সেটা না থাকলে যা হয় সেটাই ঘটেছে। তবে আশা করি তার মধ্যেও বিভিন্ন ধরনের প্রতিবাদ বা বিভিন্ন ধরনের প্রশ্ন তোলা যেতে পারে, যায় না যে তা নয়। আচ্ছা, নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে আমরা দেখছি বিভিন্ন ক্ষেত্রে এত দুর্নীতি, তারপরেও আমরা তো দেখছি যে তৃণমূলের ভালো ফল তুলনামূলকভাবে, কিন্তু সিপিএমের ভোট কিছু বাড়েনি, সেটাও আমি বলবো না, অবশ্যই বাড়ছেও, কিন্তু সেভাবে লার্জ স্কেলে আমরা কিন্তু সিপিএমকে দেখছি না ক্ষমতায় আসতে বা কোনো সিট পেতে। তো কোথাও গিয়ে কি মানুষ, মানে মানুষের চিন্তাধারাটা বদলানো যাচ্ছে না? মানুষকে অনেককে আমরা এটাও বলতে শুনতে পাচ্ছি যে চোর হলেও মানে ভালো। এই প্রকল্প দিয়ে কি কোথাও গিয়ে মানুষকে মানে বশ করে রাখছে একটা রাজ্যের শাসক দল? না, আমার সেটা মনে হয় না। আমি মানুষে বিশ্বাস হারাই না। আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে আমরা মানুষের কাছে একটু কম যাচ্ছিলাম, একটু বিচ্ছিন্নতা ছিল আমাদের, কিন্তু ধীরে ধীরে এখন যে অবস্থাটা তৈরি হচ্ছে, মানুষের সঙ্গে বিভিন্ন যারা কমরেড রয়েছেন, যারা সিপিআইএম করেন, তাদের যে মাস কন্ট্যাক্ট বা জনসংযোগ সেটা বাড়ছে, এবং আমি খুবই প্রত্যয়ী যে এবারে আগে যে ধরনের ফলাফল দেখা গেছে তার থেকে অনেক ভালো করবে বামপন্থী দল। পরশুবাবু, একদম এই প্রসঙ্গেই বলি, আমরা এরকম অনেক জায়গায় গিয়ে গিয়ে মানুষের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু তৃণমূল ভার্সেস বিজেপি এই লড়াইয়ের কথা বলছেন, এবং বামেদেরকে যখন আমরা যেতে জিজ্ঞাসা করছি যে বামেদের এখানে কী অবস্থা, তারা বলছে যে না, বামেদের কোনো চান্স নেই, ওরা নেই এখানে, ওরা কোথাও। আমি একটা বিষয় বলি, সেটা হয়তো আপনার অভিজ্ঞতা, কিন্তু আমার অভিজ্ঞতা সেরকম নয়। যেরকম জনসমাবেশ হচ্ছে তাতে এটা মনে হয় না যে মানুষ সিপিআইএম বা বামপন্থীদের সঙ্গে নেই বা কংগ্রেসের সঙ্গে নেই। কংগ্রেস এবং বাম জোট একসঙ্গে লড়ছে। তো আমার ধারণা যে তারা আগের থেকে অনেক ভালো করবে এবং সেটা মানুষের জন্যই সম্ভব হবে।
আর রাজনীতিতে শুধুমাত্র ভোটের সংখ্যা পার্সেন্টেজ ইত্যাদি এটাই শেষ কথা বলে না। রাজনীতির সঙ্গে তো অন্যান্য অনেক বিষয় মানুষের জীবন অঙ্গাঙ্গিভাবে জড়িত, তাদের অভিজ্ঞতা যেদিকে ইঙ্গিত করছে তাতে বোঝা যাচ্ছে যে তারা কেউই কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে নিয়ে খুব একটা সন্তুষ্ট নন। তৃণমূল এবং বিজেপির সেটিংয়ের কথা আপনারা বলেন, কিন্তু এখানে যারা তৃণমূল বিরোধী রয়েছে রাজ্যে, তারা কিন্তু তৃণমূলকে হারাতে বিকল্প হিসেবে বিজেপিকে ভোটটা দিতে হবে এমন একটা ভাবনা অনেকের মধ্যে কিন্তু রয়েছে। আমরাও কথা বলে মানুষের সঙ্গে বুঝেছি। তো আপনারা কি তাহলে তাদের কাছে পৌঁছতে পারছেন না? বামেরা কি বিকল্প হতে পারছে না? প্রথম কথা হচ্ছে যে আমরা একটু অপেক্ষা করি রেজাল্টটা বেরোক। রেজাল্ট বেরোনোর পর এই নিয়ে কথা বলবো। তবে একটা বিষয় অবশ্যই বলতে পারি, সেটা হচ্ছে যে এই যে প্রচারটা অনেকটা প্রচার মাধ্যম তৈরি করেছে, তবে সেই প্রচারটা কতদিন টিকবে সেটা নিয়ে প্রশ্ন আছে। কেন বলছি? কারণ ক্রমশত আমরা ইডি সিবিআইয়ের বিভিন্ন কাজকর্ম দেখতে পাচ্ছি এবং মানুষ কিন্তু বুঝে গেছেন, সেটা মিডিয়া যাই বাইনারি দেখাক না কেন, মানুষ কিন্তু স্পষ্ট বুঝে গেছেন যে বিজেপি এবং তৃণমূল এই দুটোরই আঁতুড় ঘর কিন্তু আরএসএস, এবং এদের মধ্যে একটা যোগসাযোগ রয়েছে। এটা সম্বন্ধে মানুষের আজকে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। এই যে বিরোধী শূন্য করে দেওয়ার যে প্রসঙ্গ, এবং আমরা দেখছি যারা বিরোধী, বিশেষ করে বাম দল যারা করছে, তাদের উপরে যে তৃণমূলের আক্রমণ, এবং আমরা যদি দলীয় খাকির প্রসঙ্গ তুলে একদম খুব সাম্প্রতিক ঘটনা, সেখানে সিপিএম করে একটি পাড়া, তাকে পুরোপুরি জ্বালিয়ে দেওয়া হয়। তাহলে সিপিএম বা বামেরা কি সঠিকভাবে তাদেরকে সেই প্রোটেকশনটা দিতে পারছে না? তার উপরেও সিপিএমের উপর কী করে সেই ভরসাটা রাখবে আমরা দেখছি। কিন্তু আমরা যদি বিজেপির কথা বলি, সেক্ষেত্রে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সব জায়গায় পৌঁছে যাচ্ছেন, মানুষদের পাশে দাঁড়াচ্ছেন। তাহলে বামেদের প্রতি মানুষ ভরসাটা কিভাবে করবে? আমার প্রশ্ন হচ্ছে যে একটা গণতান্ত্রিক দেশে প্রোটেকশন দিতে হবে কেন? সরকার কি করতে আছে? প্রোটেকশন দেওয়ার জন্য আছে। প্রশাসন কি করতে আছে? পুলিশ কেন আছে? কোর্ট কেন আছে? মানুষ তাহলে কি এদের ওপর বিশ্বাস করবেন না? তারা কি নিজেরা হাতিয়ার তুলে নেবেন? যে প্রোটেকশনের প্রশ্ন আসছে কেন? যে প্রোটেকশন দিচ্ছে সে প্রোটেকশন দিতে পারছে সেটাও তো অন্যায়ভাবেই, এবং যার জন্যে প্রোটেকশন প্রয়োজন হচ্ছে সে যে অত্যাচার করছে সেটাও তো অন্যায়। তো তার বিরুদ্ধে ন্যায়ের প্রশ্ন আছে। তো সেই ন্যায় যদি মানুষ সঙ্গে থাকেন তাহলে এখানে প্রোটেকশনের প্রশ্ন আসে না। এটা তো রাজনৈতিক যুদ্ধ, এবং গণতন্ত্রের রাজনীতির যুদ্ধ হয়, মতাদর্শের যুদ্ধ হয়। এখানে এই যে যুদ্ধের কথা আপনি বলছেন, যার বিরুদ্ধে প্রোটেকশন দেওয়ার প্রশ্ন আসছে, সেই প্রোটেকশনের তো এখানে কোনো মূল্যই নেই। এর জন্যে বামপন্থীদের ভোট দেওয়া উচিত নয়, তারা প্রোটেকশন দিতে পারবেন না, এই কথাটা কোনো গুরুত্বই নেই আমার কাছে। না, এরকম ঘটনাও তো উঠে এসেছে যে বিরোধী করেছে বলে পুলিশ ডেকেই হুমকি দিয়েছে। হ্যাঁ, তো সেটা কার দোষ? সেটা তো রাজ্য সরকারের দোষ বা কেন্দ্রীয় সরকারের দোষ বা প্রশাসনের দোষ বা পুলিশের দোষ। সেটার জন্যে বামপন্থীরা কেন দোষীভুক্ত হবেন? তারা সাফার করছেন, তারা ভিকটিম। এটাই বলছি যে এরপরও যে এইভাবে পুলিশের দ্বারাও হুমকি খাওয়ার পরেও কি, তারপরেও কি বামপন্থীদের লড়াইয়ে বা মিছিলে পা মেলাবেন সাধারণ মানুষ? আপনারা আশাবাদী? তো সেটা তো দেখাই যাচ্ছে যে এত কিছু করার পরেও বামপন্থীরা যখন মিছিল করছেন তখন হাজার হাজার লোক রয়েছেন, তারা তো এই যাবতীয় বিপদ অগ্রাহ্য করেই আসছেন। সুতরাং যারা বামপন্থীরা ক্ষমতায় না থাকাকালীন বামপন্থা, বা আমি সহজ কথায় বলবো বামফ্রন্ট ক্ষমতায় না থাকাকালীন সিপিএম, এই সিপিএমের যারা কমরেড, যারা লড়ে যাচ্ছেন, তাদের তো বলতে হবে যে তারাই অন্যায়ভাবে বঞ্চিত হচ্ছেন মানুষের কাছে। যারা ন্যায় চাইছেন তাদের তো বামপন্থীদের কাছে যাওয়া উচিত। এই জন্য যাওয়া উচিত কারণ এরাই তো একের পর এক অত্যাচার সহ্য করেছে, শুধু আজ নয়, সে একদম 2011 থেকে, এবং অত্যাচার সহ্য করেও তারা নিজেদের জায়গায় একদম সঠিক অবস্থানে আজও আছেন, এবং তার জন্যে তাদের অবশ্যই সংগ্রামী অভিনন্দন জানাই।